আমি কোনো কথা না বলে সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি। মানিক বাহার, রেডিও সারাবেলায় তোমাকে স্বাগতম। তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনাকেও ধন্যবাদ। সেই সাথে রেডিও সারাবেলাকে ধন্যবাদ, যারা দেখছেন এবং শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শুভ সন্ধ্যা। মানিক বাহার, রেডিও সারাবেলায় আমি বলতে পারি যে আমি শুরু থেকেই কথা রেডিও প্রোগ্রাম করে আসছি। আমার এই প্রোগ্রামে আড্ডা সন্ধ্যায় তুমি আজ প্রথম। হ্যাঁ, আর শুধু আড্ডা সন্ধ্যায় না, রেডিও সারাবেলার প্রোগ্রামে আমি প্রথম। ও, রেডিও সারাবেলার প্রোগ্রামে তুমি প্রথম। হ্যাঁ। তাহলে তো আজকের দিনটি তোমার আমার দিনটি একটি কি বলবো যে স্মরণীয় দিন হয়ে থাকছে। মানে আপনার কেমন হচ্ছে কিন্তু আমারটা স্মরণীয় হয়ে থাকে। সময় থাকবে। তোমাকে নিয়ে আমি আজকে পেলাম। তো তোমার সাথে আমি আজকে কথা বলবো। আমি শুরুতে বলি, কথা বলতে গেলে তো অনেক ছোটো ছোটো বিষয় আমি নোট করে রেখেছি। এই বিষয়গুলো নিয়ে আমি একের পর এক কথা বলবো তোমার সাথে। আর আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান তুমি জানো তো, গল্প করবো তোমার সাথে। তোমার কিন্তু সাহিত্যাঙ্গন, তোমার নাট্যাঙ্গন, গাইবান্ধার বিশেষ করে যারা নাটক লেখে বা পারফর্ম করে তাদের সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমার সাথে আমি কথা বলবো আজকে। হ্যাঁ, আমার দেখা বা আমার জানা। আবার আগে তা তো বলে বটেই। রাখি যে কথা বলতে গিয়ে হয়তো কারো নাম বাদ পড়ে গেছে, হয়তো আমার মনে নাই, সেটি পরে কথা। সেগুলো নিয়ে যেন কথা এবারে বলা না হয়। তবে মানিক ভাই, তোমার তোমার লেখালেখি তো আছে। তুমি কবিতা লেখো, তুমি বিভিন্ন প্রবন্ধ থেকে শুরু করে লেখালেখি করো। তুমি নাটকের মানুষ, নাটকের সাথে তুমি সম্পৃক্ত, স্টেজ, মঞ্চ নাটক, এগুলো বিষয়ে তুমি অভিজ্ঞ। তো শুরুতে আমি তোমার লেখালেখি বিষয়ে কথা বলতে চাই। লেখালেখিতে উৎসাহিত হলে তুমি প্রথম কখন, কিভাবে, যদি একটু বলো। বুঝলি, আমার সালটা ওইভাবে মনে নেই, তো সম্ভবত 84 বা 85। আমি তখন ক্লাস 9 বা 10, আমার ঠিক এটা মনে নেই আর কি। তো সাপ্তাহিক গাইবান্ধায় তখন একমাত্র পত্রিকা ছিল, তো চিঠিপত্র কলামে একটা লেখা পাঠাই। তো লেখাটা আমার মনে আছে যে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত যে রাস্তাটা খুব খারাপ ছিল, তো এই রাস্তাটা ভালো করার জন্য একটা আবেদন। তো শিরোনামটা আমার আজও মনে আছে, রাস্তাটি আদৌ সংস্কার হবে কি। তো এই লেখাটা প্রথম ছাপানো হয় আমার ছাপা অক্ষরে। তারপর থেকে তুমি উৎসাহিত হতে থাকো যে বাহ। এখানে আরেকটু গল্প আছে। হ্যাঁ, কিরকম? ওই লেখাটা ছাপার পরে আমি যখন জানতে পারলাম, তো যেহেতু সম্পাদক মশিউর ভাই আগে থেকে চিনি, সাধ্য চাম্বার কারণে মশিউর ভাই, সাবু ভাইদেরকে আগে থেকে চিনি। মশিউর রহমান খান। মশিউর রহমান খান কিছুদিন আগে মারা গেলেন। তো 1 টাকা করে কিন্তু পেপারের দাম তখন। আচ্ছা। তো আমি 10 টাকা নিয়ে 10টা পেপার কিনতে আসলাম। বাহ। তো মশিউর ভাই আমাকে চেনার কারণে 5 টাকায় 10টা পেপার দিল। এবং সম্ভবত আমি মাস 7 আগেও ওই পেপারগুলো আমার কাছে আছে, আমি রেখে দিচ্ছি। কালেকশনে রেখেছো? হ্যাঁ, আর কোনো লেখা কিন্তু কালেকশন নাই। তাহলে সেই সময়ের অনুভূতিটা নিঃসন্দেহে। নিঃসন্দেহে আমার মনে রাখুন, এই যে আমি এখন বলছি, আমি ঠিক ওই জায়গাটাকে ফিল করছি। তার পরবর্তীতে কিভাবে ধাপে ধাপে তুমি শুরু করলে? এরপরে শখ করে ছড়া লিখি, কবিতা লিখি, গল্প লিখি, এবং একটা সময় দেখলাম যে না, যেখানে পাঠায় ছাপানো হয়। হ্যাঁ, তখন তো নিজেকে অনেক বড় লেখক ভাবা শুরু করলাম, যে বেশ আমি বড় মাপের লেখক। কারণ আমার বাড়তি কোনো পড়াশোনা নেই, মানে কবিতার যে একটা ফর্ম আছে, গল্পের যে একটা ফর্ম আছে, এগুলো আমি কিছু জানি না, ফোড়া কাটা নাপিতের মতো। না, আমি তো একটা দেখেছি। সময় এসে যখন পড়াশোনা শুরু করলাম বা একটু বোঝা শুরু করলাম, তখন দেখলাম যে আসলে এগুলো কিছুই হয়নি। না, তখন ধরো যে বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন সাময়িকী হাতে আসতো বা বিভিন্নভাবে নিতাম, হাতে তুলে নিয়ে দেখি অনেকের মধ্যে মানিক বাহারের নাম জানতাম। তখন তোমার সাথে আমার ভাবে তো ঘনিষ্ঠতা ছিল না। এই ছেলেটা কে, বাংলাদেশের নাম দেখা যায়, তো সেই মানিক বাহার তো তুমি মানিক বাহার। পরবর্তীতে আস্তে আস্তে আমি তো গাইবান্ধার বাইরে অনেকদিন ছিলাম, যখন আসতাম বিভিন্ন সাময়িকী পত্রিকা দেখতাম মানিক বাহার। তোমার নাম দেখতাম আমি খুব। সেই যদি এটা 80-র দশকের কথাই বলছি, 80-র দশক, 90-র দশক, ঠিক তো? হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবার দেখি আমি আর কি কি লিখে রেখেছি। পরবর্তীতে লেখাগুলো তোমার মানে কি বলবো যে উৎসাহিত হলে বলছি, লেখালেখির পাশাপাশি একজন নাট্যকর্মী হিসেবেও তুমি সুপরিচিত। আচ্ছা, লেখালেখি আর একটু আসি। লেখালেখি তুমি কতগুলো কবিতা লিখেছো এই যাবত? আমি বলতে পারবো না, মানে আসলে অসংখ্য না, হাতে গোনা হয়তো। কিন্তু আমি বলছি না যে যখন পর্যন্ত না বুঝে লিখেছি তখন তো অনেক অসংখ্য। তারপর যখন বোঝা শুরু করলাম, এরপর আর লিখতে পারি না। এটা সব লেখক বলে। এবং এখন এসে মোটেও নেই। না, এটা বিষয় থেকে লেখকরা সর্বশেষ তার লেখা হয় না এখন। যখন বলে যে আমি 1 বছর আগে যা লিখেছিলাম লেখা, এটা বৈশিষ্ট্য। আর তুমি সেই দৃষ্টিকোণ থেকে বলছো, আমি সেটাও বুঝতে পেরেছি। তো তুমি কি কি লেখো মূলত? গল্প?
লেখা হয়, মানে সবগুলো লেখার চেষ্টা করি কিন্তু কোনোটা হয় কিছুদিন আগে তোমার একটা প্রবন্ধ আমি দেখেছি, তোমার গাইবান্ধার নাটাঙ্গন নিয়ে একটা বিশাল বলবো না, মানে মোটামুটি একটা সিনপসিস তুমি তুলে ধরেছো, যেটা অনেকেই তোমার লেখাটি পড়েছে। হ্যাঁ, এই প্রবন্ধ একটা প্রবন্ধ, করেছিলাম। তুমি প্রবন্ধ লেখো, গল্প লেখো, কবিতা লেখো, ছড়া লেখো, আর নাটকও তো লেখো। না, নাটক লেখা হয়নি, নাটক লেখা সিনেমার হয়নি। গল্প লেখা হয়েছে। সিনেমার গল্প লিখেছো, ফাইন। এই বিষয়গুলো আরো আসবো। নাট্যাঙ্গনে তোমার সম্পৃক্ততা কিভাবে শুরু হলো? গাইবান্ধা মঞ্চ নাটক। হ্যাঁ, মঞ্চ নাটক। আচ্ছা, যেহেতু খুব ডানপিটে ছিলাম, 7 বাই চাম্পা করতাম, এটা তো ছিলই। তো আমি গভর্নমেন্ট স্কুলের ছাত্র। ওই স্কুল লেন দিয়ে যাতায়াত করতে ওই মেঘদুধে, এখন ওটা বন্ধ করে দিচ্ছে, ওই টিন দিয়ে ঘেরা একটা জায়গা ছিল গেটের পাশেই, তো ছোট্ট ছিদ্র ছিল, তো আমি ওই ছিদ্র দিয়ে রিহার্সাল দেখতাম। হ্যাঁ, আমি যাইতে আসতে এবং রেগুলার। তো একটা মানুষ প্রতিদিন পিছন দিক দিয়ে যাইতো, দেখতো। একদিন সে মানুষ, এই ছেলে কী করো? এই দেখছি। তো ভিতরে যায়, দেখো, বাহ, বাহ, ভিতরে ঢুকে পড়লাম। এখন রেগুলার ভিতরে যাই, কেউ আমার সাথে কথা বলে না। বলো, ওই মানুষটাই আবার বললো, ঠিক আছে তুমি প্রতিদিন, আমরা তো 5টায় বলছি, তুমি 15টার মধ্যে চলে আসবা। 15 মধ্যে? হ্যাঁ, বেশ। এইভাবে ঢোকা শুরু হলো। সেই মানুষ মেঘদূতে, আমার শুরু মেঘদূত দিয়ে। এই মানুষটার নামে হচ্ছে বিপুল দেব। এই বিপুলদাটা আমাদের? হ্যাঁ, আমাদের বিপুলদা। এই বিপুলদার উৎসাহ, মানে বিপুলদার কারণ মেঘদূতে ঢোকা হচ্ছে, আর মেঘদূতের কারণেই আজ অব্দি এ নাটক বদলে যাচ্ছে। বেশ, আমার মেঘদূতে তখন 1 মিনিট, বিপুলদা যে তোমাকে 5:45 করে আসতে বললো, 15 মিনিট আগে তোমাকে কি টিপস দিত? যেহেতু আমি জুনিয়র, তো আসার পরে ওই যে ব্রেঞ্চ বড়রা এসে বসবে, ব্রেঞ্চগুলো ঠিক করতাম, ময়লা আছে এখানে ঝাড়ু দিতাম, পানি দিয়ে রাখতাম ধুলাবালি যেন না ওঠে। হ্যাঁ, বড়রা আসবে, তাদের পানি খাবে, এগুলো রেডি করে রাখতাম। আমার মতো আরও 2-4 দিন করতো। হ্যাঁ, এবং এটা করতে আমার খুব ভালো লাগতো। আমি বলতে পারি যে প্রথম 2-3 মাস আমার সঙ্গে কেউ কথাই বলেনি। আচ্ছা, যাই হোক, সঙ্গীতে যেমন মানুষ বলে না যে হাতে খড়ি ওস্তাদের কাছে, নাটকে আমি এগুলো হাতে খড়ি বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। বিপুলদার সংস্পর্শে এসে মঞ্চের জিনিসপত্র, সেট আপ, গেট আপ, এইগুলির সাথেও তুমি জড়িত হয়ে পড়লে? হ্যাঁ, মানে মেঘদূতে ঢোকা হলো। এরপরে একটা সময় যখন গাইবান্ধা থিয়েটারের সৃষ্টি হয়, মানে আমার সামনে আমার নায়ক হচ্ছে আলমগীর কবির বাদল। আচ্ছা, আমার নায়ক। তো বাদল ভাইরা তখন গাইবান্ধা থিয়েটারে মানে সৃষ্টি করে, আমিও তাদের সঙ্গে চলে এসেছি। আমার এখানে তখন পর্যন্ত আমার মাথার মধ্যে কোনো প্রকার দর্শন, চিন্তা কোনো কিছু না, বাদল ভাই নিয়ে আমি থাকবো না, ব্যাপারটা এরকম। এরপরে আস্তে আস্তে বাদল ভাইদের সঙ্গে আমরা একসঙ্গে সময় গাইবান্ধা থিয়েটার করলাম। এবং আমার বন্ধু হিসেবে আমিও খুব গর্বিত মনে হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, বাদল ভাই তো নিঃসন্দেহে একজন অনেক বড় মাপের অর্গানাইজার, এবং সবচেয়ে বড় কথা তো আমাদের গুরু। না, খুব মানে নিবেদিত নাটকের জন্য, সেটা আমি জানি। ছোটবেলা থেকে খুব সাংস্কৃতিক মনে বাদল যদি শুনে থাকে, বাদলকেও আমি নিয়ে আসবো, কিন্তু বাদল কেন জানি সময় পায় না। বাদল কাজকে বললাম, এরপর বাদলকে আনতে হবে, যে তোমার কথা বলা হয়তো তুমি আসছো না, তাই তো? হ্যাঁ, তারপরে যদি আমি তোমাকে থামিয়ে দিলাম যেখান থেকে, তারপর ওই যে তোমার মেঘদূতের। হ্যাঁ, না, আমার মেঘদূত থেকে থিয়েটারে চলে আসলাম। থিয়েটারে চলে আসলাম। হ্যাঁ, তারপর থিয়েটারে এসে থিয়েটারের শুরু করলাম কাজ। নাটক 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 এই চললো। আর আমি যেহেতু অভিনয় করতে পারি না, মানে আমার মঞ্চে অভিনয় করতে আমার ভালো লাগে না বা পারি না, সে কারণে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করতাম। আমি সেট ডিজাইন করতাম, লাইট ডিজাইন করতাম, ওই যে আপনার পানি লাগবে কিনা, নেন কিনা, মানে ব্যাক স্টেজের কাজ জানা। এটা বড় বড় নাটকের যারা, তারা সবাই এখান থেকে আমি শুনেছি, দেখেছি, তা অনেক পড়েছি, এভাবেই তাদেরও শুরু। কিন্তু এটাও ঠিক, একটা নাটকের কতজন পারফর্মার, নাটকের নির্দেশনা, পরিচালনা, সব বিষয়ই তো তোমার রপ্ত, তুমি সবগুলোইতেই তো তুমি বলতে পারবা যে কোথায় গ্যাপ হয়ে গেল, কি করতে হবে, এই বিষয়গুলো তো তুমি খুব এক্সপার্ট, আমি জানি। মিলু ভাই, হয় কি, একটা নাটকে ধরেন যে একটা স্ক্রিপ্ট নিয়ে 10টা বা 15টা ক্যারেক্টার মুখস্থ করছে বা রিহার্সাল করতেছে, আর আপনি যখন বসে বসে দেখছেন, আপনার পুরো স্ক্রিপ্টে মুখস্থ হয়ে যাচ্ছে। ও একটা ক্যারেক্টার মুখস্থ করতেছে, আর আমার পুরো স্ক্রিপ্টে মুখস্থ হয়ে যাচ্ছে। না, যেহেতু নাটকের প্রতি তোমার একটা স্পেশাল দুর্বলতা আছে, সো নিশ্চয়ই তুমি ওই দৃষ্টিকোণ থেকে একটা নাটক যখন মঞ্চস্থ হচ্ছে, তখন তুমি প্রত্যেকটা ব্যক্তির পারফরমেন্স কিন্তু তুমি কি তখন মাপছো যে কার কেমন হয়েছে, হয়ে যায়, ঠিক না? এর মধ্যে তুমি একজন আইকন পেয়েছো, এর মধ্যে তুমি মনে মনে একটা ফিডব্যাক তৈরি করেছো, আচ্ছা ওনারটা আর একটু এরকম হলে তো ভালো হতো, এই বিষয়গুলো তো তোমার অটোমেটিকলি চলে আসে। তারপরে আসার পরে তুমি কি কোনো তোমার সিনিয়রদের সাথে শেয়ার করেছো কখনো যে আচ্ছা
ওনার কি এরকম হলে ভালো হতো বা তোমার সাথে একমত পোষণ করেছে, তখন তোমাকেও দেখছে যে এই ছেলে তো এত বোঝে, ভালোই তো দেখি বা এতে ধরতে পেরেছে বিষয়টি, এরকম কিছু বিষয় থাকে না ছোটজন বড়জনের মধ্যে। আপনার কথাটাকে একটু ঘুরে নেই, যেমন আমরা যারা থিয়েটার না আন্দোলন করি বা নাটক করি, আমাদের প্রত্যেকটা শো শেষে আমরা শোকে নিয়ে মানে ভুল ত্রুটি যাবতীয় বিষয় নিয়ে আমরা ডিসকাস করি, কিন্তু ওখানে যে কেউ মুক্ত আলোচনা করতে পারে। একজন খারাপ করছে তাকে খারাপ বলা যেতে পারে, যে কেউ করতে পারে, যে কেউ যাদেরকে রাখা পারফর্ম করেছে, হ্যাঁ, নির্দেশক, পরিচালক এবং দর্শক, হ্যাঁ দর্শক সারি থেকে, বাহ বাহ দারুণ। হ্যাঁ, এবং দেখা যায় আমরা হয়তো 5 জনকে রেখে দিলাম যে মিলু ভাই আপনি থাকবেন, আপনি নোট করে রেখে আমাদের এই ভুলগুলো ধরাই দিচ্ছেন। তো সুতরাং এই আলোচনাগুলো আমাদের মধ্যে হয় মুক্ত, এখানে কোনো ঝগড়াঝাটি হয় না। আচ্ছা, নাট্যাঙ্গনে গাইবান্ধার মঞ্চ নাটকে আমি যদি বলি সেই 80-90 দশকের চিত্র, তোমার যদি বলি 80 দশকে 90 দশকের চিত্র, মিলু ভাই আমি এর সাথে আরেকটা প্রশ্ন আছে আমার, যে মানে বলতে পারো তুমি সেকালে কাল, যেটা অনেকে এক কথায় যে বলে, আচ্ছা 80-90 দশকের নাটক, মঞ্চ নাটক আর এখনকার মঞ্চ নাটক, এবং তোমারও কিছু মতামত থাকতে পারে আমাদের, তখন কেমন ছিলাম এখন কেমন আছি, আমরা কি কোনো গ্যাপে পড়ে গেছি, নাকি আমাদের কিছু করণীয় আছে, নাকি আমরা আবার 80-90 দশককে ফিরে পেতে চাই, এই কথাগুলো নিয়ে তোমার বলা বলি হবে এখন। আসলে মিলু ভাই মানে এইভাবে বলা যাবে না, 80-90 দশক তো আসলে খুব বেশি দিনের কথা না, স্বর্ণযুগ বলা যেতে পারে, স্বর্ণযুগ বলা যেতে পারে। ধরেন আমি যদি এইভাবে বলি যে গাইবান্ধায় চৌরাঙ্গি প্রথম আধুনিক নাটক নিয়ে কাজ করে। চৌরাঙ্গিটা আপনার আমাদের হেনরি ভাইয়ের বাড়িতে কিন্তু শুরু, তো এটা অল্প দিনের মধ্যে ওটা বিলুপ্ত হয়ে যায়। এরপরে শুরু হয় মেঘদূত, গাইবান্ধার প্রথম সংগঠন কিন্তু মেঘদূত আধুনিক নাটকে, এবং মেঘদূত দীর্ঘ সময় এককভাবে আধিপত্য বিস্তার করেছিল, এবং অস্বীকার করার কোনো উপায় নাই যে মেঘদূতের প্রোডাক্ট কিন্তু আজকে যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু মেঘদূতের প্রোডাক্ট, এটা কিন্তু স্বীকার করতে হবে। আবার দ্বিতীয়ত ধরেন তারপরে মেঘদূত হলেই পদক্ষেপ হলো, থিয়েটার হলো। মেঘদূতে সেই সময় কারা কারা ছিল পরিচালনায় বা ম্যানেজমেন্টে বা সিনিয়র আর্টিস্ট যারা ছিলেন? আমি সবাই না হলেও বলতে পারি, ধরেন যদি মেঘদূতের যারা পরিচালনার কথা বলছেন, বিপুলদা তো অবশ্যই ছিল, আমাদের নান্নু ভাই আসামারুল হক নান্নু ভাই ছিল, ফিরোজ ভাই উনি লাইট ডিজাইন করতো, লাইট করতো অসাধারণ, ডু ভাই পুরো নামটা আমি জানি না যে কারণে ডু ভাই, আমাদের হেনরি ভাই, জিয়াউর রহমান হেনরি ভাই, হ্যাঁ হেনরি ভাই, আশিস খন্দকার, আমাদের জহরুল ইসলাম স্বপন ভাই, আমাদের শিরিনের হাজবেন্ড স্বপন ভাই, হ্যাঁ স্বপন ভাই, বাদল ভাইরা ছিল, নান্টু ভাই ছিল, হ্যাঁ আরেক বাদল ভাই, ডেভিড কানের আরেক বাদল ভাই ছিল আর কি, যদি এখন কোরিয়ান প্রবাসী, তোমার মাস্টার পাড়া এক বাবলু ভাই, উনি ছিলেন, হ্যাঁ বা ওনার পুরো নাম কি আমি জানি না, মঞ্জুর রহমান বাবলু ভাই, উনি ছিলেন, বাবলু ভাই ছিল, বাবুল ভাই, হ্যাঁ। তো ওনাদের সময়টা ছিল হচ্ছে স্বর্ণযুগ না আরও কিছু, কারণ একটা কথা বলি, নুরুল দিনের সারা জীবন নাটকটা মেঘদূত করে, তখন কিন্তু আমার দেওয়া হয়নি কিন্তু মেঘদূতে, তো মেঘদূতও নুরুল দিনের সারা জীবন করে, তো ওই নুরুল দিনের চরিত্রটা করছিল হচ্ছে আমাদের বিপুল দেব, আচ্ছা আচ্ছা, আর আব্বাসের চরিত্রটা করছে বাবুল ভাই, শরীফুজ্জামান বাবুল। তো আবার একই সময় ঢাকা সারা জীবনের সূত্রধরের চরিত্রকে অভিনয় করছে বললে বিপুলদা, আচ্ছা আচ্ছা। আবার একই সময় নাগরিক সম্প্রদায়, ঢাকার নাগরিক, হ্যাঁ একই সময় কিন্তু তারাও কিন্তু নুরুল দিনের সারা জীবন করছে, যে চরিত্রটা নুরুল দিন করছে আলী জাকের, আর আব্বাস করছে হচ্ছে আসাদুজ্জামান নূর। এবং মজার ব্যাপার, রাজশাহী কম্পিটিশনে, হ্যাঁ নাট্য কম্পিটিশনে 2 দলে নুরুল দিনের সারা জীবন করে, এবং গাইবান্ধা দলই শ্রেষ্ঠ নাটকের পুরস্কারটা। এই তথ্যটা আমি জানতাম না, আমার তো গর্বে বুক ভরে যাচ্ছে। এবং আরো মজার বিষয় যে ওইখানে কিন্তু বিচারক হিসেবে সৈয়দ সাবজুল নিজে ছিলেন, এবং সে মানে গাইবান্ধা সর্দি বলছে আমি আর বিচারক থাকবো না, আমি নিরপেক্ষ থাকতে পারছি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে উইথড্র করে ফেলে, আচ্ছা আচ্ছা। এবং গাইবান্ধার এই যে শুরু, এরপর ধরেন মেঘদূতের অনেকগুলো ভালো নাটক আছে, অনেকগুলো। যদি আরো পরে আসে যে গারদুপুখান লাঠি খেলা, মানে গারদুপুখান লাঠি খেলা কিন্তু দুটো আশিস খন্দকারের, এবং গারদুপুখান কিন্তু ইম্প্রোভাইজ প্রোডাকশন, অর্থাৎ সম্ভবত গাইবান্ধার প্রথম ইম্প্রোভাইজ প্রোডাকশন গারদুপুখান। আচ্ছা আচ্ছা।
মেশিন, সরি মেশিন তো পদক্ষেপের, মানে আমি হারাই ফেলছি আর নামগুলো। যাই হোক। হ্যাঁ, এরপরে আসলে পদক্ষেপ। তাহলে তুমি বলতে চাচ্ছো যে আমাদের গাইবান্ধার যারা আজ নাটকে এখনো পর্যন্ত যারা আছে তারা সবাই মেঘদূতের না, সবাই না, বেশিরভাগ। যেমন ধরা যাক থিয়েটারকে এইভাবে বোঝায় যে থিয়েটারে বাদল ভাই, মানে আলমগীর কবির বাদল, রাহাত কবির পলাশ, কাদির কল্লোল, মানে কল্লোল ভাই না আপনাদের বন্ধু নাকি আমি জানি না, আচ্ছা শাহিদের ফ্রেন্ড সঙ্গে, হ্যাঁ, তো কাদির কল্লোল এর সবাই কিন্তু মেঘদূতের প্রোডাক্ট। এবার মিলু চৌধুরী পদক্ষেপের, সে কিন্তু মেঘদূতের প্রোডাক্ট। মিলু চৌধুরী আমার নেতা, হ্যাঁ, সে কিন্তু মেঘদূতের প্রোডাক্ট, মেঘদূতের প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু পরের গুলো না কিন্তু আবার এই মানে আমি তোমাকে একটু থামিয়ে দিই। আমি রংপুরে গেছি কি জন্য কাজে, আমি আমার অনেক লেখার মধ্যে আমি লিখেছি রংপুরে কিন্তু দুটো কারণে। ওই টাউন হল আছে না, গাইবান্ধার ধরো ওখানে কোনো 7 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী হয়তো বৈশাখ বা যে কোনো প্রোগ্রামে আমি 2 দিনই কাকতিল ভেবেছিলাম। একবার ভাওয়াই উৎসবে সমস্ত লোকজন করে রিক্সা ভেতরে ঢুকাইতে উপরে দাঁড়ায় দিয়ে দেখছে, রিক্সা টিক্সা আর ভাড়া মারছে না। আবার মেঘদূতের নাটক পুরো রংপুর হয়ে উঠে গেছে, রংপুরে গাইবান্ধার মেঘদূত আসছে। আমি তো তখন কিন্তু আমি এই যে এত কিছু জানতাম না, তো বাইরে বাইরে ছিলাম, বিভিন্ন পড়াশোনা করতাম জানো। আমি দেখি যে আমাদের মেঘদূত রংপুরে এত সুনাম, এত খ্যাতি। আমি তো গাইবান্ধার মানুষ হিসেবে খুব তখন সামনে গেলাম, এই যে ইনিও গাইবান্ধার মানুষ, মানে আমি নাটকের লোক না হয়ে গেছি। এটা হচ্ছে দেশপ্রেম, হ্যাঁ, নিঃসন্দেহে। এটা না না মিলু ভাই, আপনাকে একটা আজকে আপনার অনুষ্ঠান একটা নতুন মেসেজ দিই আপনাকে। হ্যাঁ, আমাকে মেসেজ মানে আমার দর্শক শ্রোতাকেই জানাচ্ছি, পাশাপাশি হিস্ট্রিও বলছি আর কি, যে আমাদের অমিতাভ দাস হিমুন, উনি যে নাট্যকর্মী এটাকে বলে। অমিতাভ দার অনেক গুণ, উনি গীতিকার, উনি নাট্যকার, উনি সাংবাদিক, লেখক সব, কিন্তু অমিতাভ দাস যে মানে প্রতিষ্ঠিত একজন নাট্যকর্মী, উনি যে প্রতিষ্ঠিত একজন অভিনেতা, এটা কি কথা নেই। তবে আরিফুল ইসলাম বাবু যে একজন নাট্যকর্মী সেটা আমি অনেক পরে জেনেছি, তাও 8-10 বছর আগে জেনেছি। আচ্ছা, না বাবুকে এখনো অনেকে জানে, কিন্তু অমিতাভ দার নামটাই কিন্তু কেউ নেয় না যে উনি নাট্যকর্মী। মানে আমি বলছি যে অমিতাভ দা নাট্যকর্মী। আমাদের চুনি ভাই, হোসেনুল ইসলাম চুনি বা চুনি ইসলাম, চুনি ভাইয়ের সাথে আমার সান্নিধ্য আসা, আমি এটা জেনে গেছি। অমিতাভ দার কাছে অমিতাভ দার সান্নিধ্য পেয়েছি না, অমিতাভ দা আমার সাথে বলেনি। অমিতাভ দা কোর্ট মার্শালে যে আব্বাসের ক্যারেক্টারটা করছে, পরের বার যখন নুরুদ্দিন সারা জীবন করছে, ওই ভিডিও তখন কোনো ভিডিও করে রাখতে কেউ দেখতে পারতাম। দুর্দান্ত আব্বাসের ক্যারেক্টার করছে, স্বপন ভাই করছিল নুরুদ্দিন পরের বার আর কি। এরপরে হচ্ছে কোর্ট মার্শাল, স্বপন ভাই এবং অমিতাভ দার দুর্দান্ত অভিনয়। হ্যাঁ, তবে তোমাকে আরেকটা কথা বলি আমি, এই যে তুমি জহুরুল ইসলাম স্বপন ভাইয়ের কথা বলছো, তখন সম্ভবত এরশাদ মুভমেন্ট চলছে, এরশাদ বিরোধী আন্দোলন চলছে। তোমার এই যে কি বলবো, পার্কের এই পাশে একটা স্টেজ করেছে, স্বপন ভাই তখন আবৃত্তি করছিল, সরি নুরুদ্দিনের সারা জীবন, নীলাকাশ নীল। আমি তো তখন সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গাইবান্ধা এসেছি কোনো কাজে, সম্প্রতি হাল ভ্যাকান্ট হয়ে গেছে। আমি দেখি যে স্বপন, সেদিন দেখলাম আরে যে মানে আমি বিশ্ববিদ্যালয় লেভেলে যেহেতু পারফর্ম দেখি যাদের, সেই রকম বড় বড় ঢাকা থেকে আসে আমাদের গাইবান্ধা ইনিকে, তখন দেখি যিনি হচ্ছে আমাদের স্বপন ভাই। দেখেন মিলু ভাই, আসলে ঢাকা গাইবান্ধার কারণে হয়তো অনেকে পিছিয়ে আসছে। যেমন এই যে স্বপন ভাইয়ের কথা বললেন, নিঃসন্দেহে অনেক বড় মাপের একজন অভিনেতা, সংগঠক এবং জাননেওয়ালা। আমাদের বাদল ভাই, আলমগীর কবির বাদল, নিঃসন্দেহে একজন বড় মাপের অভিনেতা। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আশিস খন্দকার ভাই, আশিস খন্দকার আসছে। আশিস খন্দকার তো ইন্টারন্যাশনাল ফিগার, নট অনলি মানে বাংলাদেশ। মানে আশিস ভাই সাথে তুলনা আসলে দেশের বাইরেও কারোর সাথে করা যেতে পারে। আশিস ভাই নাটক চাকা, চিন্তা করছো কোথায় নিয়ে গেছে চাকার কাহিনী? না, চাকা হচ্ছে সিনেমা, সেলিম আলদিনের নাটকটাকে, হ্যাঁ ওটা উনি ক্যারেক্টার মানে অভিনয় করছে, চাকা অভিনয় করছে। আর আশিস ভাইয়ের নির্দেশনা যে নাটকগুলো আছে এগুলো তো সব বিশ্বমানের। আজকে যদি একটা তথ্য দেই, উনি রাজা প্রজাপতিত্বের নির্দেশনা দিয়েছিলেন না আশিস ভাই? আমার ঠিক জানা নেই। হ্যাঁ, যশোরে আমি শুনেছিলাম। আচ্ছা যশোরে, হ্যাঁ মানে পরিবেশ থিয়েটার থেকে, হ্যাঁ হতে পারে, আমার জানা নেই, হতে পারে। যে বাদল ভাই যদি আজকে গাইবান্ধা না থেকে যদি ঢাকায় থাকতো, আজকে আমরা তাকে স্টার বলতাম। স্বপন ভাই যদি ঢাকায় থাকতো, স্টার বলতাম। যদি আমাদের মেয়েদেরকে, যদি শিরিন ঢাকায় থাকতো, আমরা স্টার বলতাম। আজকে মুক্তি, আমাদের রসনারা মুক্তি যদি ঢাকায় থাকতো, আমরা তাকে স্টার বলতাম। হ্যাঁ, কিন্তু গাইবান্ধা থাকার কারণে আমাদের মুক্তি তো, আমাদের শিরিন তো, বিষয়টা এরকম। কিন্তু আমি তাদেরকে সম্মান করে বলছি যে তারা কোনোভাবেই ঢাকার কারোর চেয়ে কোনো অংশ কম না। ঠিক আছে,
আমি একমত তোমার সঙ্গে। কোনো অংশে কম না, বরং কোনো কোনো জায়গায় ওদের চেয়ে অনেক উপরে লেভেলে অনেক ভালো কাজ করে, অনেক ভালো ক্ষমতা রাখে কাজ করার। আচ্ছা মানিক, তুমি তো নাটকের লোক, আমি তো আমার এই যাবৎ যাদেরকে নিয়ে এসেছি আমি অতিথিদেরকে, নাটকের কথা বলা মানে কিন্তু আমি নাটকের সংলাপ কয়েক লাইন আমি অনুরোধ করি, তো একটু হবে তো এখন? একটু সংলাপ। আচ্ছা বলি, আমি তুমি- মনে করে একটু না, বলছি। মনে- আমি আগে বলি না, আমি কিন্তু পারফর্মার না, আমি ব্যাক স্টেজে পারফর্মার না হলে পরেও তোমার, তুমি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তোমার। আমি একটা নাটকের সংলাপ বলছি। আর ইলেকশন করা যাবার নয় রে হারুন, বাপ দাদা 14 গোষ্ঠী কত আরামে চেয়ারম্যানই করে গেছে, আর আমার এলাকাশি যত কাউটেল, কায়ো কায় কম দেও, কায়ো কয় টিন দেও, কায়ো কয় লোন দেও। কে রে এই হারু, আমার ঘরে বউ হারালো কি মুখে খুঁজিয়ে নিয়ে দেওয়া অনেক বেড়ে। এই সংলাপটা হচ্ছে বাঁশ নাটকের, যার লেখক হচ্ছে আশিস খন্দকার। বাহ, হ্যাঁ, বাস। বাঁশ। যেটি বলছিলাম ওই যে 80 দশকের 80-90 দশকের যেখানে আমরা ছিলাম প্রথমে, আর এখনকার সাথে একটা কম্পেয়ার করার জন্য আমি বলছিলাম তোমাকে যে মানে আমরা কি এখন কিছুটা চেতনা, এটা একটা চেতনা বলবো, আমি যেমন জেনেছি শুনেছি যে নাটক সমাজ পরিবর্তনের কথা বলে, নাটক কি বলবো, এই তো জীবন পরিবর্তনের কথা বলে, নাটক সুন্দর জীবনের কথা বলে, পরিস্ফুটিত মানুষের কথা বলে, মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, একজন পরিপূর্ণ মানুষের কথা বলে, ঠিক তো? তাহলে এই যে তুমি যেটা বললা যে আমার 80 দশক 90 দশকের সেই স্বর্ণযুগ বলছিলা, তাহলে সেই যুগের কথাই তো আমরা এতক্ষণ ধরে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো এই যুগেরই। যদি বলো যে বিপুলদা, যদি বলো যে তোমার সেই ডু ভাই, যদি বলো সে আমাদের এই আলমগীর গরিব বাদুল আমার বন্ধু, বা অমিতাভ দা, বা চুনি ভাই, এখনকার কেন আমাদের কর্মীরা আসছে না? পাশাপাশি আমার আরেকটি প্রশ্ন তোমার কাছে আমি জানতে চাই, নারী কি বলবো যে নারী পারফর্মার্স তখন তো ছিল, হ্যাঁ তখন ছিল, এখনো আছে, এই সব কিছু মিলেই তোমার কাছে আরো জানতে চাচ্ছি। মিঠু ভাই, আমরা আসলে মানে বিপুল দাদের সাথে তো তুলনা করা যাবে না, বা তার পরবর্তী আসলে এমন একটা জটিল প্রশ্ন করলেন, মানে যেটার উত্তর অনেকটা আমারই জানা নেই। না না না, মানে তুমি যা দেখো আর কি তোমার দৃষ্টিতে। আমার মনে, এই যে আপনি একটু বললেন না, নাটক সমাজ পরিবর্তন হাতিয়ার, নাটক দর্পণ টর্পণ, যে সব কিছু বাদ দেন, কোনোটাই না হয়। এই যে গাইবানে এতগুলো নাটকের সংগঠন বিকালে অন্তত পক্ষে 30টা-35টা ছেলেমেয়েকে আটকে রাখতো 4-5 ঘন্টা, শুধু এইভাবে যদি দেখেন, তার 3টে সংগঠন 100টা ছেলেমেয়েকে আটকে রাখতো। এই 100টা ছেলেমেয়ে কোথাকার? এই শহরের। এই শহরে এই ছেলেমেয়েগুলো কিন্তু কখনো বাইরে আড্ডা দেয় না, এবং এই ছেলেমেয়েরা কখনো কাউকে টোন করে না। তো আপনি যদি পজিটিভ অর্থে দেখেন, এটি তো এনাফ, আর কিছু দেখার দরকার নেই। নিঃসন্দেহে। আচ্ছা, এখন গাইবান্ধায় বা মফস্বল শহরে, সারা দেশে একই অবস্থা। এখানে সংগঠনগুলোতে মূলত যারা নাটক করতে আসে, যে ছেলেমেয়েরা, তারা হচ্ছে কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া। তো 9-10-এ পড়ে, ম্যাট্রিক পাস করলো, কলেজে বাইরে কোথাও চলে গেল, ইন্টারমিডিয়েট পাস করলো, বাইরে চলে গেল, আবার নতুন করে খুঁজে নিয়ে আসো। হ্যাঁ, একটা সময় সে এখন এসে নানান কারণে নানান বিষয়গুলো দেখছেনই, এই মানে বলা যেতে পারে সবগুলো গ্রুপ অফ হয়ে আছে, কাজ নেই। আবার যদি তুলনা করি, যে যেমন দারিয়াপুরের সারথী থিয়েটার, লাস্ট এই গত সপ্তাহে কিন্তু তারা 3 দিনের একটা পালা উৎসব করলো। সেটা অ্যাক্টিভ আমি দেখছি যে মানে পালা উৎসব করলো। জুলফিকার চঞ্চল তো কোনো না কোনো হ্যাঁ, ওটা বলছি যে পালা উৎসব করলো, তার মধ্যেও কাজ করছে। তো কাজ করছে। তাহলে ও যদি করতে পারে, আপনি ছোট পরিসর করতে পারছেন না কেন? তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, উৎসাহ কোনো একটা ঝামেলা। আমি জানি না, এখন এটা নাকি এক্সরে করে দেখতে হবে আসলে কি, কিন্তু আমি জানি না। না না, এভাবে বলা যাবে না। তো আমার কাছে মনে হচ্ছে কি যে এটাও কি কারণ হতে পারে কিনা যে যান্ত্রিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এটা তো এখন প্রভাব মানুষের পড়ছে। হাতের মুঠোয় পৃথিবী, এই যে এইগুলির কারণে কি মানুষ কি একটু ডাইভার্ট হয়ে গেল কিনা? না, মানুষ ডাইভার্ট হওয়া তো মানুষের দোষ না, মানে তার কনসেন্ট্রেশনকে ডাইভার্ট হয়ে গেল কিনা? হ্যাঁ হতে পারে, এটা তো প্রভাব পড়ছেই, কিন্তু একদম শূন্যের কোঠায় নামবে এটা তো হওয়ার তবে কথা না। আমার আমি যেটা সরি মানে হ্যাঁ, আমি যেটি বারবার বলতে চেষ্টা করছি যে ছেলেমেয়েরা নাটকের সাথে সম্পৃক্ত থাকে, অথবা যে কোনো কালচারাল গ্রুপের সাথে, গান, সঙ্গীত, নাটক, কবিতা, সাহিত্য, শিল্প, যত কিছুই বলো, এরা কিন্তু সমাজের সুস্থ ধারার সাথে সম্পৃক্ত থাকে। হ্যাঁ অবশ্যই। এরা কোনো পথভ্রষ্ট হয় না, কখনো
কি বলবো যে ডিরেইল হয় না। হ্যাঁ অবশ্যই Ultimately সম্ভাবনা এরাই অনেক কিন্তু কমে যায়। genius হয়। হ্যাঁ অনেক সম্ভাবনা অনেক কম থাকে, মানে এদের না? দ্বারা ক্ষতি হবে এর সম্ভাবনা অনেক কম। মানে কিন্তু হচ্ছে কি বুঝলি ভাই, যে একটা একটা করে ক্ষেত্র, যেমন ধরেন যে আপনি এই যে আপনি এত ভালো লেখেন, একটা পত্রিকার দায়িত্বে আছেন, আপনি এই যে দেখা বলে এই তুমি লেখা দিও, তুমি কবিতা দিও, এই যে উৎসাহদাতা অনেকে আপনি নিচ্ছেন, এই যে নতুন লিখিয়েরা এরা কোথায় লিখবে? একটা সময় তখন মানে ধরেন আমরা হাত পাকাইছি এই সাপ্তাহিক গাইবান্ধা, তারপরে তো আস্তে আস্তে অনেক পত্রিকা, হ্যাঁ, এখনকার কোথায় লিখবে? এই যে আপনি লেখাটা ছাপাচ্ছেন, হোক না, লিখতে লিখতেও হবে ভুল। তো এই জায়গাগুলো নাটকের ঠিক একই, যে আমি তো যাচ্ছি না, বা আমি তো নিয়ে পাচ্ছি না, তাহলে কাজ না করলে বোঝা যাবে কিভাবে যে আমার ভুল ত্রুটি কোথায়? এই আর কি। আচ্ছা, যে আমি আর যে বিষয়টি নারী কর্মীদের কথা বলছিলাম, যে গাইবান্ধার মঞ্চ নাটকে স্থানীয় মানে নারী কর্মীদের ভূমিকা কি, তারপরে আমি লিখেছি যে নাট্যাঙ্গনে বর্তমানে নারীদের অংশগ্রহণ কম মনে হয়, তোমার মতামত কি? এই জন্য আমি কিছু লিখে রেখেছি। বুঝলি ভাই, গাইবান্ধায় বাংলাদেশে অন্যান্য মফস্বল শহরে, মানে ঢাকাকে বাদ দেন যদি, তা সম্ভবত গাইবান্ধায় নারীরাই মঞ্চ নাটক লিড করছে, মানে আমার ধারণা মতে গাইবান্ধা। কারা কারা? কারণ এখানে যে যে সময় ঘর থেকে বের হতে পারতো না মেয়েরা, মানে আমি এটা কিন্তু বলছি সেই 80-র দশকের কথা, সেই সময় গাইবান্ধার মেয়েরা কিন্তু মঞ্চে নাটক করতো, এবং কোনো কমার্শিয়াল না, কিন্তু আদর্শিক জায়গা থেকে, হ্যাঁ, এবং মানে নিজের খেয়ে বনে মোষ ছাড়াতো। এখানে আমাদের ফোয়ারা আপার কথা বলতে হবে, ফোয়ারা আলী, লিপি আপা, লিথি আপা, এরা কিন্তু মেঘদূত করতো। লিপি মানে পল ভাইয়ের বোন? না, হেনরি ভাইয়ের বোন। ও আচ্ছা আচ্ছা, ও সরি, না হেনরি ভাইয়ের বোন তো লিপি না, হেনরি ভাইয়ের বোন হচ্ছে যে লোপাপা, সরি আমি হয়তো লোপাপাই বলছিলাম, গলায় ফেলছি। এরপর ধরেন যে মেঘদূতে আরও ছিল দিলা জামান দিলু, রুমি, এদিকে যদি ভাগ করে নিয়ে এসি, রুমি খোঁজে যাবে রুমি, হ্যাঁ রুমি, দিলু নাম তো বললামই, আরও কয়েকটা নাম আছে, হয়তো আমার মনে নেই এই মুহূর্তে। থিয়েটারের দিকে যদি আসেন, যে মোনাপা, তারপরে রমা, রুমা, হ্যাঁ, এদিকে আসেন মিম্মি, মাঝখানে আরও কয়েকজন আছে, এটা মনে নেই। পদক্ষেপে ঝলমল, হ্যাঁ, আমাদের থানাপাড়া ঝলমল, হ্যাঁ ঝলমল, শানাপা, শানা মান্নান আর কি। ও আচ্ছা, হ্যাঁ, তো মাজার মানুষের মেয়ে নাটক করেছে, হ্যাঁ, সে কি তা তো জানতাম না, আমার একটা গ্যাপ, স্যারকে বলবো। এরকম অনেকগুলো আছে। এই এরা এই নারী কর্মীরাই কিন্তু আজকে এত আরামদায়ক একটা পথ তৈরি করে দিয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে তখন কিন্তু পথে ছিল না, তারা পুরো পথটাকে তৈরি করছে। কতটা কষ্টকর এবং কতটা রিস্ক ভাবেন। আচ্ছা মানিক, তোমার এই প্রশ্নের পাশাপাশি আমার একটা কথা মনে হলো হঠাৎ করে, যেটা আসলে নাটকের মূল চেতনা থেকে বা নাটকের জায়গা থেকে তোমার কি মনে হয়, এটা শহর অঞ্চল বা গ্রাম অঞ্চলে যেখানে হোক একসময় নারী কর্মী পাওয়া যেত না, তারা ছেলেকে মেকআপ করে নারী বানিয়ে পারফর্ম করাতো, এইটা তুমি কিভাবে দেখো? আমি কিন্তু এটা নিজে ব্যক্তিগত পছন্দ করতাম না। না, এটা কিন্তু আসলে আজকের না, এটা আপনি যেটা বলছেন, তখন আসলে মানে ওই যে বললাম না যে আমার এই গাইবান্ধা শহরে কোনো মেয়ে মঞ্চে অভিনয় করছে, এটা তো আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, কিন্তু দেখেন শচীন কাকার কথা তো মনে আছে, মানে শচীন চাকি, উনি নিজেও কিন্তু মেয়ে সাজিয়ে অভিনয় করতো, আমি ওনার কাছ থেকে শোনা। তাহলে ওনার পর্বটা কি অনেক আগের, কিন্তু তাহলে এই যে ফোয়ারা আলী, এই যে লিথি আপার কথা বললাম, লিপি আপার কথা বললাম, এখানে যদি আমি বলি আমাদের শাহনাজ আক্তার মুন্নির কথা, এখানে 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 মুক্তির কথা বলতে হবে। হ্যাঁ, আমাদের হচ্ছে গাইবান্ধায় মুন্নি, তারপরে হচ্ছে মুক্তি, নারী যদি বলি আর কি আছে, আর বোধহয় হচ্ছে আমার যে ওর নাম কি মাধবী গৃহে দেখি, কয়েকজন গান আছে, আরো কয়েকজন, সেটা আলাদা, আপনার তো কাজ নাই, হ্যাঁ, কাজ দেন না, তখন দেখবেন কেন হবে না। এখন আমি যদি তোমাকে বলি যে এই যে যেটা বললাম যে নারীদেরকে পুরুষদেরকে নারী বানিয়ে পারফর্ম করানো হতো, মানুষ আমরা জানতাম কেন ক্যারেক্টারটা, ওখানে একটা মুখ্য ভূমিকা ছিল ক্যারেক্টারটাকে দেখানো, আমার নাটকের মূল থিমটাকে আমাদেরকে মেসেজটা দেয়া যে সে একজন নারী, কারো মেয়ে সাজছে বা কারো ওয়াইফ সেজে করতেছে, এটা হতে পারে, কিন্তু সংকট বিধায় তো করছে এটা। তো আমি যেটা জানতে চাইছিলাম যে ওই জায়গাটাকে যেহেতু পুরুষকে নারী করানোর পর এটা আমাদের দৈন্যতা প্রকাশ পায় না, নারী কি আমাদের গাইবান্ধায় নাই? শহরাঞ্চলে এত কালচার এলাকায় কি নারী নাই?
তাহলে গ্যাপটা কোথায়? আমাদের অভিভাবকরা তো আসতে দেয় না, এটাও তো হতে পারে। হ্যাঁ, তারা মনে করে নাটক গেলে আমার মেয়েটা লেখাপড়া বন্ধ হয়ে যাবে, যা হয়তো বা আর হবে না, এটাকে এটা একটা কারণ আছে তো। হ্যাঁ, কিন্তু এটা ভুল ধারণা। না, এটা কারণ আছে, আবার এটাকে আপনি পর্ব ভাগ করতে হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বিনোদিনী কিন্তু সাধারণ সমাজ থেকে যায়নি, এবং বিনোদিনী যাদের সঙ্গে নাটক করছে তারা আজও বাংলা নাটকের বিশ্বমঞ্চে বসে আছে। তো তারা কেন তাদের বাড়ির লোকজনকে আনতে পারেনি? এটা আমি প্রশ্ন করতেই পারি। আজকে মানিক বাহার বলছে নাটকের এত কথা, মানিক বাহারের বাড়ির কোনো মেয়ে কিন্তু নাটক করে না। আলমগীর কবির বাদল ভাই কিন্তু একজন নাট্যকর্মীকে বিয়ে করছে, আমাদের রত্নাকে। আচ্ছা, বিয়ের পরে কিন্তু রত্না কোনোদিন নাটক করেনি। যে বাউল ভাইয়ের কথা বললাম, শরীফুজ্জামান বাউল ভাই ওনার ওয়াইফকে নিয়ে কোনো নাটক দেখতে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো কথা আসতে পারে, তাই না? আচ্ছা মানিক, আমাদের কিন্তু সময় কমের শেষের দিকে আমাদের এসেছি, দেখতে দেখতে আসলে সময় চলে যায়। খুব কি বলবো, যে কথা যখন শুরু হয় খুব জমে যায়, সেই সময় দেখা একটা পর্যায়ে সময় আমরা শেষের দিকে আসি। এই যে তোমার দক্ষ একজন নাট্যকারের কি কি গুণাবলী থাকলে তোমার কাছে মনে হয় যে নাট্যকার যারা প্রোডাকশন করে বা লেখে বা ওভারঅল নির্দেশনা দেয়, কি কি বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়? এখন নাট্যকার ভালো স্ক্রিপ্ট লিখবে, এটাতে বৈশিষ্ট্য থাকা উচিত ভাই। কারণ নাট্যকারকে আর কোন জায়গা না, কোনটাকে আমি না, ঠিক আছে তুমি বলছো একটা নাটক কিন্তু একজনকে দিয়ে হয় না। একজন নাট্যকার, যদি আমি এভাবে বোঝার সুবিধার্থে বলি, যে একজন নাট্যকার একটা শরীর, ধরেন একটা মূর্তি বানাই দিছে, ওই মূর্তিতে নির্দেশক একটা জীবন দেয়, আর পারফর্মার ওই নির্দেশকের কথা মতো ওটা চলাফেরা করে, তখন একটা নাটক হয়। এর সঙ্গে লাইট জড়িত, এর সাথে মেকআপ জড়িত, এর সাথে সাউন্ড জড়িত, এর সাথে অডিয়েন্স জড়িত, সব কিছু মিলে হচ্ছে নাটক। নাটক এক কোনো বিষয় না। না, কাহিনী তো অবশ্যই আছে। হ্যাঁ, ওই যে নাটকের মাথা থেকে আসে, নাটকার একটা পুতুল বানাই দেয়, নির্দেশক ওটাকে নাচায়, কিভাবে নাচাবে ওটা নির্দেশক নাচায়। আমাদের গাইবান্ধায় মঞ্চ নাটকের যদি বলি যে ভালো ভালো যারা করে গেছে, তুমি বলেছো, তারপর আবার যদি একটু বলি আমাদের দর্শক নাট্যকারদের, হ্যাঁ, যদি গাইবান্ধায় দেখেন গাইবান্ধা, আমি একটা নাম বলি, সৈয়দুল আলম জাহাঙ্গীরের কিছু অসাধারণ নাম আমি শুনেছি, একের ব্যতিক্রম না। হ্যাঁ, আগামীকাল ভালোবাসা বন্ধ থাকবেন, ভগবানের স্ত্রী কি, ভগবানের ধর্ষিতা স্ত্রী, মানে যাই হোক এরকম জাহাঙ্গীর মামার নাটকগুলো তো এই নাম। এছাড়া আছে আমাদের একটা মজা, যা আপনি যাদের সঙ্গে আড্ডাই মারেন, আমাদের শাহ আলম বাবলু। আপনি কি এটা জানেন যে শাহ আলমের বাবলুর নাট্যরূপ দিয়েই প্রথম পদক্ষেপের নাটক? বাহ। এই যে পাতালে হাসপাতালে কিন্তু হাসান আজিজুল হকের একটা গল্প অবলম্বনে শাহ আলম বাবলু কিন্তু নাট্যরূপ দিচ্ছে। এমন ভাবতে হবে, সালটা কিন্তু 86 সাল, সবেমাত্র এসএসসি পরীক্ষা দেওয়া একটা ছেলে একটা নাটক লিখছে, সেই নাটকটা কালজয়ী। কারণ আজও আমরা পাতাল হাসপাতাল নাটকটা নিয়ে, পদক্ষেপ নাটক নিয়ে কথা বলছি, অর্থাৎ নাটকটার বয়স কিন্তু অলরেডি প্রায় 36-37 বছর হয়ে গেল। মানে তোমার কাছে যে আমাদের গাইবান্ধার মঞ্চ নাটকের পৃষ্ঠপোষকতা করতে বা ধাপে ধাপে আরো উপরে উঠতে, এটা ধরো যে সরকারের কোনো আমাদের দরকার না, আমাদের গাইবান্ধাবাসীরও কোনো আরো সাপোর্ট দরকার, সবার সম্মিলিত প্রয়াস কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? দেখেন, সরকারে মানে আমি এটা এখন আমার মতো করে বলছি, আমার সরকারের কোনো সাপোর্ট দরকার নেই। সরকার আমাকে একটা মানে দুটো মঞ্চ বানাই হোক, 3টা মঞ্চ বানাই হোক, 5টা মঞ্চ বানাই হোক, এইটুকু আমার সরকারের কাছে দরকার। এটাই তো একটা পৃষ্ঠপোষকতা। হ্যাঁ, এইটুকুই দরকার। হ্যাঁ, কিন্তু এই যে মানে বছরে বছরে আমাকে টাকা দেব, না, এটা দরকার নেই। আর স্থানীয় পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার। স্থানীয় পৃষ্ঠপোষকতা, হ্যাঁ, এই পৃষ্ঠপোষকতা শুধু অর্থ না, সামগ্রিক। তো মানে সত্যি বলতে কি, কথা আমাদের শেষের দিকে গিয়েছে, ক্যামেরার পেছন থেকে আমাদের সিগন্যাল পেয়েছি, তো তারপরেও আমি সময় নিচ্ছি। নির্মম মনে হচ্ছে, তাই না? আজ হেসে লাভ নেই। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুমি সর্বশেষ ওভারঅল গাইবান্ধার নাট্যমঞ্চ বা শিশুরা বা যারা নাটকের সাথে নাটককে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। গাইবান্ধায় মঞ্চ নাটক যেখানে মঞ্চস্থ হবে, যে গ্রুপেরই হোক, দেখবেন সে মঞ্চ নাটক হোক, পথনাটক হোক, নাটক দেখুন। না, খুব সুন্দর, সংক্ষিপ্তভাবে খুব সুন্দর করে বলেছ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের মাঝে কথা বললেন আমার আজকের এই আড্ডা সন্ধ্যার অতিথি হিসেবে মানিক বাহার। আপনারা নিশ্চয়ই তার একটি সংলাপও শুনেছেন, সময় থাকলে হয়তো আরও 2-3টে সংলাপ শোনা যেত। আর মানিক বাহারের কবিতাও আজকে কোনো কারণে শোনা হলো না, এরপরে যদি কোনোদিন পাই, মানিক বাহার খুব দারুণ দারুণ কবিতা লেখে এবং আবৃত্তি করে। যাই হোক,
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও সারাবেলার সাথেই থাকবেন। শুভ সন্ধ্যা।